হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এখন আমি রেওয়া মিলের দ্বিতীয় ধাপ সম্পর্কে বলবো। যেটা বলছিলাম যে যদি কোনো অবস্থায় ভুল সংশোধন করা না যায়, নিম্নের যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। ১. অনিশ্চিত হিসাব ডেবিট হলে লাভ লোকসান হিসাবে ডেবিটে, আবার অনিশ্চিত হিসাব ক্রেডিট হলে লাভ লোকসান হিসাবের ক্রেডিটে স্থানান্তর করে অনিশ্চিত হিসাব বন্ধ করা যায়। টাকার অঙ্ক কম হলে এ পদ্ধতি উত্তম। ২. অনিশ্চিত হিসাব ডেবিট হলে আর্থিক বিবরণীর সম্পত্তি পাশে এবং ক্রেডিট হলে আর্থিক বিবরণীর দায় পাশে স্থানান্তর করে অনিশ্চিত হিসাব বন্ধ করা যায়। টাকার অঙ্ক বেশি হলে এ পদ্ধতি উত্তম। এখন আমি বলবো, রেওয়া মিল কি কোনো হিসাব? প্রকৃতপক্ষে রেওয়া মিল কোনো প্রকার হিসাব নয়, এমনকি হিসাবের কোনো অংশও নয়। এটি কোনো প্রকার হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় না। হিসাব কার্যের সুবিধার্থে আলাদা বা পৃথক কাগজে রেওয়া মিল প্রস্তুত করা হয়। তাই বলা যায় যে হিসাব রক্ষক তার হিসাব সঠিক বলে নিশ্চিত হলে রেওয়া মিল তৈরি না করে সরাসরি আর্থিক বিবরণী তৈরি করতে পারেন। তবে হিসাব চক্রের ধারাবাহিকতা রক্ষার জন্য রেওয়া মিল তৈরি করা হয়। অশুদ্ধি বা ভুলের সংশোধন। অসাবধানতাবশত অথবা অজ্ঞতাবশত হিসাব রক্ষক লেনদেন লিপিবদ্ধ করার ক্ষেত্রে অনেক সময় ভুল করতে পারে। ভুল উদ্ঘাটনের পর্যায়ের উপর ভিত্তি করে ভুলের সংশোধন করতে হবে। 3টি পর্যায়ে ভুল উদ্ঘাটিত হতে পারে, যথা 1. রেওয়া মিল তৈরির পূর্বে, 2. রেওয়া মিল তৈরির পরে কিন্তু চূড়ান্ত হিসাব তৈরির পূর্বে, 3. চূড়ান্ত হিসাব তৈরি করার পর। এখন আমি রেওয়া মিল তৈরির পূর্বে উদ্ঘাটিত ভুল সংশোধন সম্বন্ধে বলবো। সাধারণত 2 ধরনের ভুল হতে পারে, যেমন 1. একতরফা ভুল, 2. দুইতরফা ভুল। একতরফা ভুলের সংজ্ঞা: যদি কোনো ভুলের দ্বারা একটি হিসাবের ডেবিট বা ক্রেডিট পাশে কম বা বেশি পরিমাণ টাকা লিপিবদ্ধ হয়, তাকে একতরফা ভুল বলে। এক্ষেত্রে যে হিসাব কম লেখা হয়েছে সে হিসাবে সে পরিমাণ টাকা লিপিবদ্ধ করে এবং যে হিসাবে টাকা বেশি লেখা হয়েছে তার বিপরীত দিকে উক্ত টাকার পরিমাণ লিপিবদ্ধ করে ভুল সংশোধন করা হয়। উদাহরণস্বরূপ, বেতন খরচ 300 টাকার পরিবর্তে বেতন হিসাবে ডেবিট পাশে 300 টাকা লিপিবদ্ধ করা হলে উক্ত ভুল সংশোধনের জন্য বেতন হিসাবে ডেবিট পাশে আরও 2700 টাকা লিপিবদ্ধ করতে হবে। আবার বিক্রয় হিসাবে 10,000 টাকার পরিবর্তে ক্রেডিট পাশে 15,000 টাকা লেখা হলে এক্ষেত্রে বিক্রয় হিসাবে ডেবিট পাশে 5,000 টাকা লিখে উক্ত ভুল সংশোধন করতে হবে। দুতরফা ভুল। রেওয়া মিল তৈরির পূর্বে উদ্ঘাটিত দুতরফা ভুল দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সাধারণ জাবেদা দাখিলা প্রণয়ন করে সংশোধন করা সম্ভব হয়। উদাহরণস্বরূপ, যন্ত্রপাতি ক্রয় 10,000 টাকা ভুলক্রমে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হলো, অর্থাৎ লেনদেনটি যন্ত্রপাতি হিসাবে না লিখে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করার কারণে যন্ত্রপাতি হিসাব এবং ক্রয় হিসাব উভয়টিতে ভুল সংঘটিত হলো। সংশোধন জাবেদা হবে: আসবাবপত্র হিসাব ডেবিট 10,000 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। এখন আমি রেওয়া মিল তৈরির পরে কিন্তু চূড়ান্ত হিসাব তৈরির পূর্বে উদ্ঘাটিত ভুল সংশোধন সম্পর্কে আলোচনা করব। রেওয়া মিল তৈরির পরে কিন্তু চূড়ান্ত হিসাব তৈরির পূর্বে ভুল ধরা পড়লে উক্ত ভুল সংশোধনের পরেই সাধারণত চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়। এই ধরনের ভুল 2 ধরনের হতে পারে: 1. একতরফা ভুল, 2. দুইতরফা ভুল। একতরফা ভুল সাধারণত রেওয়া মিল তৈরি করার পরে যদি রেওয়া মিলের গড়মিল দেখা দেয়, তবে গড়মিলের কারণটির জন্য বেশিরভাগ ক্ষেত্রে একতরফা ভুলই দায়ী।
এক্ষেত্রে ভুল সংশোধনের পূর্ব পর্যন্ত অনিশ্চিত হিসাব লিখে রেওয়ামিল মিলানো হয়। উদাহরণস্বরূপ, নগদে 1000 টাকার পণ্য ক্রয় হিসাবে ডেবিট পাশে 100 টাকা লেখা হলো, কিন্তু নগদান হিসাবের ক্রেডিট পাশে 1000 টাকা লেখা হলো। এ অবস্থায় ক্রয় হিসাবে ডেবিট পাশে 900 টাকা কম লেখা একতরফা ভুল। এখন রেওয়ামিল মিলানোর জন্য ডেবিট পাশে অনিশ্চিত হিসাব হবে 900 টাকা। সংশোধনী জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট 900 টাকা, অনিশ্চিত হিসাব ক্রেডিট 900 টাকা। দুই তরফা ভুল। রেওয়ামিল তৈরির পরে উদ্ঘাটিত দুতরফা ভুল দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সাধারণ জাবেদা দাখিলা প্রণয়ন করে সংশোধন করতে হবে। উদাহরণস্বরূপ, আসবাবপত্র বিক্রয় 5000 টাকা ভুলক্রমে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হলো। লেনদেনটি আসবাবপত্র হিসাবে না লিখে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করার কারণে আসবাবপত্র হিসাব এবং বিক্রয় হিসাব উভয়টিতে ভুল সংঘটিত হলো। এখন ভুল সংশোধনী জাবেদা হবে বিক্রয় হিসাব ডেবিট 5000 টাকা, আসবাবপত্র হিসাব ক্রেডিট 5000 টাকা। এখন 3 নম্বর, আর্থিক বিবরণী তৈরি করার পর ভুল উদ্ঘাটিত হলে সেটা কিভাবে আমরা সংশোধন করব। বলছি, আর্থিক বিবরণী তৈরি করার পূর্বেই রেওয়ামিলের গড়মিলজনিত ভুল সংশোধন করা কর্তব্য, কিন্তু চেষ্টা করা সত্ত্বেও ভুল উদ্ঘাটন ও সংশোধন করা সম্ভব না হলে রেওয়ামিলের অনিশ্চিত হিসাব নিয়েই আর্থিক বিবরণী তৈরি করার প্রয়োজন হয়। আর্থিক বিবরণী তৈরির প্রকালে সমাপনী দাখিলার মাধ্যমে মুনাফা জাতীয় হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়। আর্থিক বিবরণী তৈরি করার পরে উদ্ঘাটিত ভুল দু ধরনের হতে পারে। একতরফা ভুল, দুতরফা ভুল। একতরফা ভুল। আর্থিক বিবরণী তৈরি করার পরে একতরফা ভুল সংশোধনের জন্য মুনাফা জাতীয় আয় ব্যয়ের ক্ষেত্রে লাভ লোকসান সমন্বয় হিসাবকে ডেবিট অথবা ক্রেডিট করতে হবে এবং সম্পত্তি ও দায়ের ক্ষেত্রে সম্পত্তি ও দায়কে ডেবিট অথবা ক্রেডিট করতে হবে। বিপরীতে অনিশ্চিত হিসাবকে ক্রেডিট অথবা ডেবিট করতে হবে। উদাহরণস্বরূপ, ক্রয় হিসাবের যোগফল 200 টাকা বেশি লেখা হয়েছে। এ ভুল সংশোধনের জন্য অনিশ্চিত হিসাব ডেবিট করতে হবে এবং লাভ লোকসান সমন্বয় হিসাব ক্রেডিট করতে হবে। 2, পাওনাদার হিসাবের ক্রেডিট দিকের যোগফল নির্ণয়ে 300 টাকা কম লেখা হয়েছে। এ ভুল সংশোধনের জন্য অনিশ্চিত হিসাব ডেবিট করতে হবে এবং পাওনাদার হিসাব ক্রেডিট করতে হবে। সংশোধনী জাবেদা হবে 1, অনিশ্চিত হিসাব ডেবিট 200 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 200 টাকা। কারণ ক্রয় হিসাবের যোগফল বেশি দেখানোর ফলে নিট মুনাফা ও মূলধন কম দেখানো হয়েছিল, এখন তা সংশোধন করা হলো। 2 নম্বর জাবেদা হবে 300 টাকার জায়গায় অনিশ্চিত হিসাব ডেবিট 300 টাকা, পাওনাদার হিসাব ক্রেডিট 300 টাকা। কারণ পাওনাদার হিসাবের যোগফল কম লেখা হয়েছিল, এখন তা সংশোধন করা হলো। দুতরফা ভুল। আর্থিক বিবরণী তৈরির পর উদ্ঘাটিত দুতরফা ভুল দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সাধারণ জাবেদা দাখিলা প্রণয়ন করে সংশোধন করতে হবে। এক্ষেত্রে দুতরফা ভুল দুটো মুনাফা হিসাবের সাথে সম্পর্কিত হলে কোনো জাবেদা দাখিলার প্রয়োজন নাই। উদাহরণস্বরূপ, 400 টাকা ভাড়া বেতনের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এক্ষেত্রে ভাড়া ও বেতন উভয়ই মুনাফা জাতীয় হিসাব হওয়ায় কোনো জাবেদা দাখিলার প্রয়োজন নাই। কারণ জাবেদা প্রণয়ন করা হলে লাভ ক্ষতি সমন্বয় হিসাবকে একবার ডেবিট এবং একবার ক্রেডিট করতে হবে। কিন্তু দুতরফা ভুলের একটি মুনাফা জাতীয় এবং অপরটি মূলধন জাতীয় হলে লাভ লোকসান সমন্বয় হিসাব ডেবিট অথবা ক্রেডিট করতে হবে। অপরদিকে মূলধন জাতীয় হিসাবটি ক্রেডিট অথবা ডেবিট করতে হবে। উদাহরণস্বরূপ, আসবাবপত্র মেরামত খরচ
600 টাকা আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে। এ ভুল সংশোধনের জন্য লাভ লোকসান সমন্বয় হিসাবকে ডেবিট এবং আসবাবপত্র হিসাবকে ক্রেডিট করতে হবে। দুতরফা ভুলের উভয়টি মূলধন জাতীয় হলে একটি হিসাব ডেবিট, অপর হিসাবকে ক্রেডিট করতে হবে। উদাহরণস্বরূপ, কলকব্জা ক্রয় 6000 টাকা আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে। এক্ষেত্রে কলকব্জা হিসাবকে ডেবিট এবং আসবাবপত্র হিসাবকে ক্রেডিট করতে হবে। সংশোধনী জাবেদা দাখিলা 400 টাকা ভাড়ার জন্য জাবেদা দাখিলার প্রয়োজন হবে না। 2 নম্বর সংশোধনী জাবেদা হবে মূলধন হিসাব ডেবিট 600 টাকা, আসবাবপত্র হিসাব ক্রেডিট 600 টাকা। কারণ আসবাবপত্র মেরামত খরচ আসবাবপত্র হিসাবে ডেবিট করার ফলে নিট মুনাফা ও মূলধন বেশি দেখানো হয়েছিল, এখন তা সংশোধন করা হলো। 3 নম্বর সংশোধন কলকব্জা হিসাব ডেবিট 6000 টাকা, আসবাবপত্র হিসাব ক্রেডিট 6000 টাকা। কারণ কলকব্জা ক্রয় আসবাবপত্র ক্রয় হিসাবে লেখা হয়েছিল, এখন তা সংশোধন করা হলো। প্রিয় শিক্ষার্থী, এখন আমি একটা সৃজনশীল প্রশ্ন বলবো। রাকিব ট্রেডার্সের 2015 সালের 31শে ডিসেম্বর খতিয়ানের ব্যালেন্সসমূহ উপস্থাপন করা হলো। মূলধন 4 লাখ টাকা, আসবাবপত্র 1 লাখ টাকা, অফিস সরঞ্জাম 1 লাখ টাকা, ক্রয় 1 লাখ টাকা, বেতন 50,000 টাকা, বিজ্ঞাপন 40,000 টাকা, সাপ্লাইজ খরচ 10,000 টাকা, বিক্রয় 2 লাখ টাকা, বিনিয়োগ 50,000 টাকা, হাতে নগদ 1,10,000 টাকা, প্রারম্ভিক মজুদ 40,000 টাকা, সমাপনী মজুদ 50,000 টাকা। করণীয় সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। খ, মোট ব্যয় ও স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। গ, রাকিব ট্রেডার্সের একটি রেওয়া মিল তৈরি করো। অর্থাৎ প্রশ্নে 2, পরেরটা 4, পরেরটা 4, 10 সৃজনশীল প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের কিছু সৃজনশীল প্রশ্ন তুলে ধরব। 1, ফাইম ট্রেডার্সের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। 2, ফাইম ট্রেডার্সের মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পার্থক্য নির্ণয় করো। 3, ফাইম ট্রেডার্সের খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে রেওয়া মিল তৈরি করো। 4, রাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত? 5, কোম্পানির মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত? রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তাদের যোগফল নির্ণয় করো। 7, কোম্পানির চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। 8, কোম্পানির দীর্ঘমেয়াদী দায় ও স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। 9, কোম্পানির মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য নির্ণয় করো। 10, কোম্পানির স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। 11, কোম্পানির মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। 12, নাহিদান কংয়ের সংশোধনীয় জাবেদা দাখিলা দেখাও। 13, নাহিদান কংকের সংশোধিত রেওয়া মিল তৈরি করো। 14, জাবেদা দাখিলার সাথে সম্পর্কিত লেনদেনগুলির খতিয়ান তৈরি করো। 15, একতরফা ভুলের পরিমাণ নির্ণয় করো। 16, লেনদেনগুলির মধ্যে দুতরফা ভুলের পরিমাণ কত? 17, একপক্ষীয় ভুল কিভাবে সংশোধন করা হয় দেখাও। দুতরফা ভুলগুলির সংশোধনের জাবেদা দাখিলা দেখাও। 19, বাদ পড়া লেনদেনগুলির পরিমাণ দেখাও। 20, রেওয়া মিল তৈরির পূর্বে একপক্ষীয় ভুল কিভাবে সংশোধন হয় তা দেখাও। 21, সবগুলো লেনদেন হিসাবভুক্ত হবে না তাদের জাবেদা দাখিলা দেখাও। 22, নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো। 23, অনিশ্চিত হিসাবের সাথে সম্পৃক্ত লেনদেনগুলির জাবেদা দাখিলা দেখাও। 24, যে ভুল রেওয়া মিলে ধরা পড়ে না সেগুলোর সংশোধনের জন্য জাবেদা দাখিলা দেখাও। 25, অনিশ্চিত হিসাবের সাথে সম্পৃক্ত লেনদেনগুলির পরিমাণ দেখাও। অনিশ্চিত হিসাব লেনদেনগুলির জাবেদা দাখিলা দেখাও। এছাড়াও আরও MCQ কিছু প্রশ্ন থাকতে পারে। তো সবাইকে ধন্যবাদ।